জানাই জিটিভির মেলোডি মোমেন্টসে, যেখানে আছে আপনাদের পছন্দের শিল্পীদের গান। পুরোটা আয়োজন জুড়ে আমি আছি তাসমিম জামান স্বর্ণা এবং আমাদের সাথে আছেন লেজেন্ডারি গিটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন ভাই। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো। বাহ। এবং আজকে আমাদের সেটে আমার খুবই পছন্দের এবং আপনাদেরও পছন্দ অবশ্যই রুমানা ইসলাম আপু আছেন। কেমন আছেন আপু? অনেক ভালো আছি, কারণ এই অনুষ্ঠানটির জন্য আমার অনেক লোভ। বাহ। অনেক দিন থেকে আমি চাইছিলাম করব, কিন্তু সবকিছু মিলিয়ে সুযোগ হচ্ছে না। সময় মানে একসাথে হচ্ছিল না। দীপন তো আমার একদম ঘরের মানুষ, আমার ভাই যদি হয় তাহলে আরেকটি ভাই, আমার অন্য মায়ের ঘরে আরেকটি ভাই, কারণ ওর সঙ্গে তো কাজ করে আসছে আমার কত 25 বছর হয়ে জি, যাবে জি, না জি। প্রায়। তাই না? হ্যাঁ, তো ও আমার গানগুলো জানে, আমার মানে মুড বুঝে, সব কিছু সবসময় তো সবার মুডে একরকম হলে সেই সব বুঝে আমাকে। দীপন ভাই, এবার আজকে আপনার কিন্তু অনুভূতি, nervous আমি হ্যাঁ একটু, বুঝছো আপনার না? অনুভূতি জানতে চাচ্ছি আসলে কতটুকু নার্ভাসনেস আপনার কাজ বেশ করছে? অনেকটুকু, কারণ আমি জানি না রুমান আপা কি গান গাবেন বা কি করবেন। আজকে তো একটা আমারই অগ্নি পরীক্ষা। আচ্ছা আচ্ছা। এই যে বললাম না, তুমি আমার সঙ্গে এত বছর কাজ করছো, তুমি তো জি। জানো আমি মুখ না খুললেও বুঝে যাও যে আমি কি গাইবো। দারুণ। তবে একটু তাহলে মানে আমরা আপার হাসি মুখ দেখে একটু সাহস আসলে লাগতেছে। আপনার এই হাস্যোজ্জ্বল মুখটা দেখে মনটা আসলে ভালো হয়ে গেছে। তাহলে আমরা একটা প্রথমে গান শুনে নিই। শুরু করতে পারি সেই গানটি দিয়েই, যে গানটি দিয়ে আমার সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ, সেরকম একটি গান, চলচ্চিত্রের একটি গান। খুব বাহ। ছোট ছিলাম, কিন্তু সেই গানটি আসলে রয়ে গেছে, মানে স্থায়ী একটি গান। সেরকম একটি গান দিয়ে শুরু করছি। দুঃখের দেশে দুঃখের নদী কান্দা বইয়া যায়, সুখের আশায় মন মাঝে তুই কান্দ সারে মন মাঝে তোর বৈঠানে রে, আমি আর বাড়তে পারলাম না। মন মাঝে তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। সারা জন পূজার বাইনা মাটির নাগাল পাইলাম না, আমি আর বাইতে পারলাম না। দুঃখের দেশে দুঃখের নদী কান্দা বইয়া যায়, সুখের আশায় মন মাঝে তুই কান্দ সারে আয়। মন মাঝে তুই বেভুল যেমন, আমি কপাল পোড়া তেমন। মন মাঝে তুই বেভুল যেমন, আমি কপাল পোড়া তেমন। সুখ দুঃখে কিনার পাইলাম না, আমি আর বাইতে পারলাম না। মন মাঝে তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। দুঃখের দেশে দুঃখের নদী কান্দা বইয়া যায়, সুখের আশায় মন মাঝে তুই কান্দ সারে হায়। মন মাঝে তুই বেভুল যেমন, আমি কপাল পোড়া তেমন। মন মাঝে তুই বেভুল যেমন, আমি কপাল পোড়া তেমন। সুখ দুঃখে কিনার পাইলাম না, আমি আর বাইতে পারলাম না। মন মাঝে
তোর বৈঠানে রে আমি গান বাইতে পারলাম না, বাইতে পারলাম না, বাইতে পারলাম না। বাহ, দারুণ। তুমি তো বললা মুখে দারুণ, কিন্তু আপার কিন্তু চোখে মুখে এক্সপ্রেশন থাকে একদমই যে কোনটা ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না। এটা অবশ্য আমার এটা ভালো অভ্যাস না, কারণ কেউ যদি একটু হতেই পারে না স্টেজে কিংবা কোনো সময় হয়তো একটু অন্যরকম হতে পারে। দীপনের খুব কম হয়, আচ্ছা, রেয়ারলি হয়, এটা হয় জায়গাটা না। হ্যাঁ সার্টিফিকেট পাইলেন। হ্যাঁ অবশ্যই হয় না, কারণ ও তো আমার গানগুলো জানে, আর তাছাড়া ও তো হোমওয়ার্ক করে, সিনসিয়ার একজন। প্রথমে বললেন না লেজেন্ডারি, হ্যাঁ সেই পথে। Legendary। সুতরাং ওর জন্য হয় না, কিন্তু কেউ যদি একটু কোনো মানে ডিসটিউন কিংবা কোনো কিছু বাজায় তখন আমি একটু একটু আমার চোখটা একদম চলেই যায় ওদিকে, এক্সপ্রেশনটা চলে যায়। এটা অবশ্য কন্ট্রোল তবে করা গানের উচিত সাথে আমি মনে আপনার করি একজন expression কিন্তু খুবই শিল্পী। দারুণ। দুর্দান্ত। গানের সঙ্গে এক্সপ্রেশন গানের মধ্যে ঢুকে যায়, চলে এটা আসে, অবশ্য কিছু স্বাভাবিক। করার নেই। এটা আসলে অনেকে বলে আপা অ্যাক্টিং একদম করলে অন্তর থেকে গায় আর কি আসলেই প্রত্যেকটা তাই। গানগুলো। দীপন ভাই, আপনি কিছু বলেন। আমি আপার ফ্যামিলির সাথে রিলেটেড তো অনেক দিন, 96 সাল থেকে নীলুফার আপার সাথে যখন বাজাতাম আর কি, সেই সময়ের কথা একটা স্মৃতি আমার মনে আছে। মানে আপা এত বেশি সেন্সিটিভ ছিলেন সুরের ব্যাপারে আর কি। একবার একটা শোতে গেছি, আর তখন তো এত সাউন্ড সিস্টেম উন্নত ছিল না, জাস্ট আপা আমি যাইতাম একটা তবলাবাদক নিয়ে চলে যাইতেন নাকি সব। দারুণ। তা গেছি, যাওয়ার পরে শো কিন্তু হচ্ছে, এবং সৌভাগ্যক্রমে শ্রদ্ধেয় খানাতা ভাই উনিও আসছেন ওই শোতে আর কি, এবং ওনার গাড়িতে আমরা ফিরে আসছিলাম, আমার মনে আছে আপা। আর তখন তো গিটারের এরকম আলাদা প্লাগ ইন করা যেত না, অনেক সমস্যা ছিল আর কি, মাইক্রোফোন থাকতো। তা আপা কিন্তু আমার থেকে দূরেই বসছে, রোমানা আপা যত দূর এরকমই বসছেন আর কি প্রায়। তা হঠাৎ করে আমার দুইটা গানের পর আমার বললো কি, দীপন তোমার না 3 নম্বর তারের সুরটা নেমে গেছে। বাহ, চিন্তা করছো, এত দূর থেকে উনি আমাকে বলতেছেন যে চিন্তা করো কত বড় একটা শিক্ষা। হ্যাঁ হ্যাঁ না, আর মার সুর ওটা হচ্ছে সবচেয়ে প্রধান ছিল। রুমানা আপা, আমরা আরো একটা গান শুনতে চাই। না, আপনার একটা মৌলিক গান আছে দুর্দান্ত, ওইটা করেন না? আচ্ছা করছি, হ্যাঁ ওটি হ্যাঁ বেশ শ্রোতা প্রিয়তা পেয়েছে। ওটা তরুণ বংশীর লেখা এবং সুরে গানটি। চেনায় অচেনার ভিড়ে তোমার মনের নীড়ে স্বপ্ন বুনে হিপে অবাক চোখে শুধু তাকিয়ে থেকে জীবনের কাছে সুধারা যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। হয়তো আমার ছিল ভুল, তাই তো ভেঙে গেছে হৃদয়ের কুল। হয়তো আমার ছিল ভুল, তাই তো ভেঙে গেছে হৃদয়ের ফুল। অনেক চাওয়ার পরে সব হারিয়ে জীবনের কাছে শুধালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম।
ভালোবেসে লোকে দুঃখ পোষে, হয়নি জানা কি দোষে, ভালোবেসে লোকে দুঃখ পোষে। আমার আঙিনা কেন ছে গেল আধারে, ফাগুনের কাছে সুধানা, যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালা। চেনায় অচেনার ভিড়ে তোমার মনের নিড়ে স্বপ্ন বনে কি পেলাম, অবাক চোখে শুধু তাকিয়ে থেকে জীবনের কাছে শুধালাম, যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। কি সুন্দর, কি সুন্দর, কি মিষ্টি গানটা। পারকাশনটাও খুব মিষ্টি ছিল। রোমানা আপা, আপনার যেন নজর না লাগে, আসলে আমি অবাক হয়ে শুনছিলাম। সত্যি সত্যি তোমরা তো এখন এগিয়ে যাচ্ছ, একদম। অনেক অনেক ভালো করবে, এবং তুমি উপস্থাপনাও করছো খুব ভালো। অনেক অনেক করবেন দোয়া, আপা। অনেক আমার দোয়া। খুবই ভালো লাগছে আসলে এত কাছ থেকে আপুর গান শোনা এবং বসে মুগ্ধ হয়ে শুনছিলাম, আমার চোখে পানি এসে পড়তেছিল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমরা কি এত বয়স অবধি পর্যন্ত গান গাইতে পারবো কিনা। বেশি এখন তো বয়স হয়নি মাত্র- আমার। তবে আপনার যে বয়স হয়েছে ওই পারবে, বয়স পারবে, পর্যন্ত যেতে পারবো পারবে। কিনা, আমার গান দিক- গাইতে পারবো কিনা, এটাই আমি অবশ্যই আমার দ্বিগুণ চিন্তা বয়স করছিলাম। পর্যন্ত পারবে। সাধনা আর সেই রকম যদি ভিশন থাকে, মাইন্ডসেট থাকে, নিশ্চয়ই কি পারবে। দুর্দান্ত, আমি এবং ভাবছিলাম যে মনে হচ্ছে রেকর্ডে গান শুনছি। আপা যখন মুক্তিযুদ্ধের গানগুলো গায় তখন তো একদম দুর্দান্ত, মানে চোখ দিয়ে পানি আসে এরকম, দারুণ, কি বুঝছো না? দারুণ। এরকম একটা গান নিশ্চয় আজকে গাবে আপা। নিশ্চয়ই নিশ্চয়ই দেশের আচ্ছা, গান আপার তো- কাছে কিন্তু, আমার কাছে ছোট্ট একটা কোশ্চেন আছে আপা, তুমি কি জানো আপা কিন্তু তার জব নিয়ে অনেক ব্যস্ত, উনি খুব নাম করা একজন আর্কিটেক্ট, বুঝছো? তেমন নাম করা নই, কিন্তু আর্কিটেক্ট অবশ্যই। হ্যাঁ, একটা লেভিট গ্রুপের প্রধান, বাহ। একদম, চিন্তা করো। না, প্রধান আমাদের নই আমি, সময় আমার দিচ্ছেন আমার একটু। যে আপনার department এর আমার যে প্রধান। ডিপার্টমেন্টটা সেটার, হ্যাঁ, আর্কিটেক্ট। হ্যাঁ, আমার কাছে প্রশ্ন, আপা এই সব কিছু পেরিয়ে কেমন করে গানটা ধরে রাখছে কিন্তু? ওই যে বললাম, মন মন মানসিকতা, মাইন্ডসেট, তোমার ভিশন, তোমার দৃঢ়তা থাকলে সবাই পারবে। রোমানা আপু, আমার কাছে একটা কোশ্চেন আছে। আপনার শ্রদ্ধেয় বাবা মার কোনো পছন্দের গান যদি থাকে আমাদের সাথে যদি শেয়ার করেন। বাবা মার পছন্দের গান তো অনেক আছে, সেভাবে নয়। বাবা মা তো আমার, মানে আমার মাথার উপর ছায়া বলতে পারো, কিংবা মাটির, মানে পায়ের নিচে মাটি বলতে পারো। তো দুজনেই চলে গেছেন। ইদানিং আমার মাও, খুব বেশি দিন হয়নি, 2 মাস, আমার মা যিনি সবাক চলচ্চিত্রের প্রথম গায়িকা ছিলেন, মাহবুবা রহমান, তিনিও চলে গেলেন। তার গাওয়া একটি গান আমি গাইতে পারি, আসিয়া চলচ্চিত্রে গানটি মাই প্রথম গেয়েছিলেন, ঠিক আছে। মাহবুবা রহমান। এবং পল্লী সম্রাট যে আমাদের আব্বাসুদ্দিন, তার কাছ থেকে শেখা গানটি, সে গানটি গাইছি। আমরা শুনি। আমার গলার হার খুলে নে ও গো ললিতে, আমার গলার হার খুলে নে ও গো ললিতে, আমার হার পরিয়া কি ফল হবে সখী প্রাণ বন্ধু নয় ব্রজেতে ও গো ললিতে, আমার গলার হার খুলে নে ও গো ললিতে।
গলার হারে কি আর শোভা আছে, যার শোভা তার সঙ্গে গেছে গো, এখন কৃষ্ণ নামে মালা গেঁথে সখী দে না গলিতে, ও গো নলিতে আমার গলা খুলিনি, ও গো ললিতে। কি দারুণ, কি দারুণ। রোমানা আপু কি সুন্দর করে গাইলেন। প্রত্যেকটা লাইনে লাইনে মনে হচ্ছিল যে আমার গলার হার, যে আবেগটা দিয়ে বলছিল একদম তেমন লাগছে। গানের মধ্যে আবেগটা অনেক বড় জি, জি, ব্যাপার জি। আমার কাছে মনে হয়। সুরটা ঠিক রেখে, তাল ঠিক রেখে যদি আবেগ না যায় তাহলে একটা সাধারণ গান। আর আবেগ যখন চলে আসে তখন কিন্তু মানুষের অন্তরে গিয়ে পৌঁছায় কিংবা লাগে, আমার কাছে অন্তরে মনে হয় ছুঁয়ে যায় একদম। অন্তর ছুঁয়ে যায় সত্যি। রোমান আপার কাছে কিন্তু দু একটা গল্প আমরা শুনবো। হ্যাঁ, যখন খানাতো রহমান সাহেব খুব ব্যস্ততম দিন ছিল, আপার জীবন কেমন যাচ্ছিল, সেই সময় আপার একটা গান ঠিক আছে। মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইলেও আপার গান গাওয়ার জন্য আর কি, সেই গল্পটাও আমরা কিন্তু শুনবো। দীপন ভাই, আমরা তাহলে চলচ্চিত্রের কি কথা যেন শুনতে চাচ্ছিলাম। তো চলচ্চিত্রের, বাংলাদেশে যখন চলচ্চিত্রের স্বর্ণযুগ ছিল, আচ্ছা, যখন শ্রদ্ধেয় খানাতো রহমান সাহেবের অনেক ব্যস্ততম দিন, আপারা তখন বেশ ছোট আর কি, সেই সময় আপার কণ্ঠে গাওয়া একটা গান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এবং আপার একটা সুন্দর স্মৃতি আছে, এটা তো শুনবোই। হ্যাঁ, কিন্তু সেই সময় আপাদের বাড়ির পরিবেশটা কেমন ছিল, মানে ওনার গানের প্রতি তার রহমান সাহেব কেমন করে তদারকি করতেন, সেটাও একটু শুনবো, তাইলে দেখবো তুমিও অনেক কিছু শিখতে পারবা। একদমই তাই। সবচেয়ে প্রথম বলি, বাবা ছিলেন রূপালী জগতের মানুষ, বাহ। কিন্তু বাসায় কিন্তু একদম ভিন্ন। একদিক বাসা আর একদিক তার এই জগৎ। আমাদেরকে তিনি সেই আদর্শেই মানুষ করেছেন, যেমন একদম খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, ছবি আঁকা বাবা নিজে হাতের আমাদের শিখিয়েছেন। সন্ধ্যার পরে টেলিভিশন চলবে না, পড়তে বসতে হবে, এই ধরনের একটা পরিবেশে আমরা ৮-১০টা সাধারণ পরিবার কিন্তু এইভাবেই বেড়ে উঠতো বাচ্চারা, তাই না? ঠিক সেরকমভাবেই আমরা বেড়ে উঠতাম। বাবা আমাদেরকে ছোট্টবেলার থেকে সেই আদর্শগুলোই শিখিয়েছেন। যেমন প্রথম বাবার ৩টা আদর্শ খুব স্ট্রং ছিল, শক্ত ছিল। সেটা হচ্ছে সবসময় সত্যের পথে চলতে হবে, আরেকটা ছিল সৎ পথে, সত্য এবং সৎ, আর ৩ নম্বর যেটা ছিল যে বিপ্লবী হতে হবে। কোনো অন্যায় দেখলে একদম প্রতিবাদ করতে হবে। তুমি যদি একজনও হও, প্রতিবাদ করবে, চুপ করে বসে থাকবে না। এই 3টা আসলে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তো সেইভাবেই কিন্তু আমরা মানুষ হয়েছে। আর সঙ্গীতটা ছিল অন্যরকম। বাবা, হ্যাঁ নিশ্চয়ই, যখন কোনো একটা ভালো গান, বাবা তো সারাক্ষণ, তখন তো সেই সময়টা তো বাবা স্বর্ণযুগ, যেটা দীপন বললো, বাবা অনেক গান করেছেন। গানগুলো করে সবচেয়ে প্রথমে সে আমাদেরকে শোনাতেন। আমাদের বাসায় আমাদের দাদি থাকতেন, সবচেয়ে সে মা আমার এই গানটা শোনো, দাদি কি শোনাবেন, তারপরে আমরা, আমার আম্মা আমাদের গানগুলো শোনাতেন। তো সেই হিসাবে গান তো আসলে আবার ছুটির দিনগুলোতে বাবা রবীন্দ্রনাথ, নজরুল, সারা বিশ্বের সঙ্গীত আমাদেরকে শোনাতেন, যার জন্য ছোটবেলা থেকে কিন্তু গানটা সেভাবেই পাঠিয়েছেন, তৈরি হয়ে গেছে। তাহলে আপু আপনার হাতে খড়ি বলা যায় বাবা এবং মায়ের কাছে। বাবা এবং মায়ের কাছে অবশ্যই। তারপরে আমার ওস্তাদ ছিলেন ওস্তাদ পিসি গোমেজ, এবং পরবর্তীতে আমি কিন্তু এখনো সঙ্গত করে যাই অনিল কুমার সাহার সঙ্গে, যিনি আমাকে ক্লাসিক্যাল, আমার কাছে তো মনে হয় এখনো সঙ্গীতের কুলেই পড়ে আছি, আর এই দেওয়া তো বহু দূর। সুতরাং শাস্ত্রীয় সঙ্গীতটা আমি মনে করি প্রত্যেকটি শিল্পীর অবশ্যই রিয়াজ করে যাওয়া উচিত। ঠিক আছে আপা, তাহলে আমরা এবার কি গান শুনছি? ওই যে আপার একটা গান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল, যখন উনি অনেক ছোট ছিলেন, সেই সময়ই তার গলার যে গানটা। হ্যাঁ, ছোটবেলায় গানটি গিয়েছিলাম আমি, হায় রে আমার মন মাতানোতে। সেটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, ডান পিঠে ছেলেতে, বাবারই চলচ্চিত্রটি, বাবা লেখা এবং সুরে। এই গানটি আবার বাবা এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন বাবা, আমি কিন্তু পাইনি সেদিন কোনো পুরস্কার। তো আমিও তেমন বুঝতামও না আসলে, মানে পুরস্কারের প্রতি লোভ কিংবা সেভাবে ছিল না, কিন্তু তারপরেও বাবা কতটুকু মানে তার অনুভূতিটা সে কাজ করেছে। সে আমাকে একটা ছোট্ট চিঠি লিখে গিয়েছিলেন যে, মা, আজকে যদি তুই তোর এই আবেগ দিয়ে কিংবা এই উদার গলায় গানটি না গাইতি, তাহলে শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীরা এই গানটি শুনতেন না, এবং আমার আজকের এই এতগুলো বছর পরে জাতীয় পুরস্কার পাওয়া হতো না। বাহ, কি দারুণ তো কথা। সেখানে তোর কতটুকু, মানে যেমন আমার প্রাপ্তি, তোর ঠিক
তেমনই প্রাপ্তি। দারুণ। আবার এটা তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি তখন ম্যাট্রিক দিচ্ছি। ও হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু টাকা নিঝুম কোনো দুপুরে, অংশ মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলে টলে কোন পুকুরে, নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশা প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। মনে হচ্ছে দুর্দান্ত শেষ গান। হয়ে গেল কেন, এমন লাগছে, খুবই দারুণ। সত্যি গানটা আসলে মানে প্রত্যেকটা মানুষের অন্তরের গান। আমি নিজেও গাওয়ার সময় তো বুঝিনি যে গানটা এইভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। রুমানা আপু এরকম আরো অনেক গান আমাদের উপহার দিবেন, এই আশাতেই থাকবো। খুবই দারুণ গাইলেন, খুবই দারুণ লাগলো আসলে। আমারও ভীষণ ভালো লাগলাম, বললাম না অনেকদিন থেকে চাইছিলাম, খুব ভালো লাগলো। এবং দীপন ভাই এত সুন্দর গিটার বাজানোর জন্য আরো অনেক বেশি ধন্যবাদ। এবং আর অনেক শ্রদ্ধা। সময় না এরকম মিনিমালিস্টিক যেটাকে বলে, একদম মিনিমাল জিনিস দিয়ে কিন্তু মিনিমাম জিনিস দিয়ে কিন্তু একটা একটা আরো ওটা অনেক বেশি হয়ে যায় আর কি। আসলে কম জিনিস অল্প কিন্তু অনেক বেশি ভরাট, সেরকমই আজকে আমার কাছে মনে হচ্ছে যে যাক, আলহামদুলিল্লাহ। শুধু গিটার এবং তোমার পারকাশনে ধন্যবাদ। গাইছি। আই রিয়েলি আমরা লাভিং। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলাম। ছি কি বলে, ঠিক আছে, কথায় আড্ডায় আসলে গানে সময়ের আমাদের সময়টা আসলেই শেষ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছিল আরো যদি শুনতে পারতাম আপুর কাছ থেকে গান। শোনাবো আমরা আরেকটা। তাহলে শেষ গান শুনি, তার আগে বিদায় নিয়ে নিই। ঠিক আছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। জিটিভি মেলোডি মোমেন্টসের সাথেই থাকুন, দেখা হবে আবার নতুন এক পর্বে। ধন্যবাদ। শেষ গানটি গাইছি, এটি আমার বাবারই লেখা এবং সুরে। গানটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এখন অনেক রাত। গানটির জন্য আমি বাচশ্বাস পুরস্কারও পেয়েছি, কিন্তু বাবা দেখে যেতে পারেননি। সেটা একটি জীবনে একটি বড় আক্ষেপ। আর যদি আজকের পরে আর দেখা নাও হয় তোমাদের সঙ্গে কিংবা জিটিভির সঙ্গে, তোমাদেরই থাকবো, সেরকম একটি গান। ওগো বন্ধু মনে রেখো, আজীবন তোমারি রহিব, যদি আর দেখা নাই হয়, যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো, আজীবন তোমারি রহিব, যদি আর
একদিন এই দেশ মুক্ত হবে আমি জানি, হয়তো সেদিন গো তুমি আর ফিরবে না ঘরে। তোমার আশায় তবে দাঁড়িয়ে রইব এইখানে, চিরকাল দাঁড়িয়ে থাকবো যদি আর দেখা নাই হয়। যদি ফিরে এসে দেখো এ ভুবনে আমি আর নেই, স্মৃতির জানালা খুলে আকাশে তাকিয়ে দেখো বন্ধু, তারার মালাটি গেঁথে দাঁড়িয়ে রয়েছে এই আমি, চিরকাল দাঁড়িয়ে থাকবো যদি আর দেখা নাই হয়। ওগো বন্ধু মনে রেখো আজীবন তোমারই রইব যদি আর দেখা নাই হয়, যদি আর দেখা নাই হয়, যদি আর